সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন প্রবাস জীবন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা প্রবাসীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করি। আজ আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে আছেন জনাব সাইফুল ইসলাম। সাইফুল ভাই, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আমরা শুরুতেই জানতে চাইব, আপনি কিভাবে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বা কোন পরিস্থিতিতে বিদেশ যাওয়ার প্রয়োজন হয়েছিল? ছোটবেলা থেকে বিদেশ যাওয়ার স্বপ্ন খুব বেশি একটা ছিল না, তবে পারিবারিক সিদ্ধান্তের কারণে যাওয়ার একবার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমার ব্যক্তিগত ইচ্ছা ছিল আমি দেশে থেকে চিকিৎসা পেশা কিংবা শিক্ষকতা পেশায় নিয়োজিত হব। পারিবারিক সিদ্ধান্ত জোর করেই সাউথ আফ্রিকা পাঠানো হয়েছিল বিকজ অফ লাইফ সিকিউরিটির জন্য। যেদিন আপনি বাংলাদেশের বাইরে অন্য দেশের মাটিতে পা রেখেছিলেন, অনুভূতিটা কেমন ছিল? আসলে এটা একটা ভিন্ন রকম যাত্রা ছিল। নর্মালি আমরা যারা বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যাই তাদের ক্ষেত্রে এক হয়, আর সাউথ আফ্রিকার প্রবাসীদের ক্ষেত্রে একটু ভিন্ন হয়। ভিন্নতা কি, আমরা অন্য দেশে যেতে হলে আমাদেরকে ভিসা পাসপোর্ট এখান থেকে লাগে, আমরা যাই। কিন্তু সাউথ আফ্রিকার সিস্টেমটা একটু ভিন্ন। তো আমি এখানে একটা এজেন্টের সাথে কথা বললাম, ও আমাকে এখান থেকে অর্গানাইজ করে দিল, এখান থেকে অত দুবাই পাঠালো। ওখান থেকে যেমন আমি আমারটা বলি, আমি চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে অ্যাপ্লাই করছিলাম, তো আমাকে এখান থেকে দুবাই পাঠানো হচ্ছে। প্রথমে দুবাইতে ট্রানজিট দেওয়ার পর ওখান থেকে ইথিওপিয়া থেকে মোজাম্বিক, তারপর আমাকে সাউথ আফ্রিকা পৌঁছার পরে কি দিয়ে শুরু করেছিলেন জীবনটা? আমাকে এক ভাই এখান থেকে উনি আমাকে পাঠাইছিল, ওনার একটা ব্যবসা ছিল। তো উনি বলছে যে আমার ভাইয়ের সাথে আমার ব্যবসা আছে, আমি ওখানে থাকি না, তোমাকে একটু বিশ্বাস করি, যদি থাকো তাহলে আমরা উপকৃত হব এবং তোমাকে আমি বেতনটাও ওভাবে দেবো, প্লাস যদি ফিউচারে কখনো কিছু করতে চাও আমার সাথে করিও, এটা বিশ্বাসের জায়গা থেকে। তো ওই ভাইয়ের কথাই ওখানে আমি চাকরি নিলাম। তো একটা জায়গা চাকরি দিল, সেটা হচ্ছে আপনার ফার্মিং এরিয়া। আমরা তো ফার্মার মানে কৃষক, আমাদের দেশে কৃষক মানে মনে হয় অনেক নিচু শ্রেণীর মানুষ। আসলে না, কৃষি হচ্ছে একটা দেশের খুঁটি বলা যেতে পারে। সেটা ওখানে গিয়ে দেখলাম। ওখানে তো বিশাল রাষ্ট্র, আমাদের বাংলাদেশের মতো খুব সম্ভবত 8-10টা সাইজের হবে, খুব সম্ভবত, আমি শিওর না। তো আমাকে টাউন থেকে ব্লুমফন্টি নামে একটা টাউন আছে, ওখান থেকে 83 কিলোমিটার দূরে ফিগার দ্য ফ্লেন নামে একটা জায়গা আছে, ওখানে রাখছিল। একটা দোকান, একটাই টাউন। সেখানে আগে হোয়াইট পিপল যারা, সাদা আমরা যেটা বলি শ্বেতাঙ্গ যারা, ওরা বসবাস করতো। তখন কমে গেছে, আমরা যখন সব মিলে 8-10টা ফ্যামিলি ছিল। আর আশেপাশে সবগুলো হচ্ছে আপনার এই পাহাড় বা মরুভূমির মতো দেখতে আর কি, ঠিক আছে। আর ওখান থেকে 4-5 কিলোমিটার দূরে একটা লোকেশন ছিল যেখানে কৃষ্ণাঙ্গ বা কালোরা বসবাস করতো। তো সেখানে গিয়ে রাখার পরে দেখলাম আমি একদম হতাশ ছিলাম। আমি আমার মানে কোনো লোকজন পেতাম না। সকালে কয়েকজন লোক দেখতাম, বিকেলে কয়েকজন লোক দেখতাম। তো কীভাবে দেখতাম, সকালে যখন সাদারা ওদেরকে কাজে নিয়ে যেত, এরা এখানে আসে কিছু বাজার সদাই করতো, বিকেলে যখন কাজ থেকে ব্যাক করতো 5টার সময়, তখন আমার 8টা থেকে 5টা ডিউটি ছিল। শনিবারে অফ ছিল, এই হাফ ছিল, রবিবারে অফ ছিল। এই শনিবারের হাফ আর রবিবারের অফটা কাটাতে খুব সময় লাগতো, মানে একদম বোরিং লাগতো। কেউ নাই আশেপাশে, শুধু দুধু মরুভূমি টাকায় আছি আর বাড়ির কথা বলে বলে মনে পড়ে চোখের পানিটা ফেলতেছিলাম। ওখানে ধরেন সংস্কৃতির একটু ভিন্ন ছিল, ভাষা ভিন্ন, এই যে বলছেন লোকজন নেই এখানে। তো আমাদের রাস্তায় হাঁটার সময় ঘর থেকে বেরোলে গায়ের সাথে মানুষ বাড়ি খায়, এর সাথে ওর সাথে কথা বলতে পারতাম, মনের ভাব প্রকাশের একটা সুযোগ ছিল। তো ওই সময়টা ওখানে আপনার এই চ্যালেঞ্জগুলো কীভাবে উত্তোলন করেছেন? একটা কঠিন ছিল। আমি যখন গিয়েছি সেখানে, যে ভদ্রলোকের দোকানে আমি চাকরি করছিলাম, তো আমি যাওয়ার পর আমার 2জন কর্মচারী ছিল, ওরা বিদায় হয়ে গেছে। আমাকে দিল, আমার সাথে আরও একজন দিল, তার আত্মীয়, তাও আমার মতোই নতুন। এখন 2জন নতুন মানুষ একটা জায়গায় পড়ে গেছি, এটা আমাদের জন্য আরও কঠিন হয়ে গেল। এবং এখানে ভাষা যদি একটা হতো, যে আমি গেলাম একটা ভাষার প্রতি আকৃষ্ট হবো বা ভাষাটা শিখবো, না, ভাষা এখানে 3টা, মানে ওই এলাকাতে। নর্মালি ও দেশে ভাষা হচ্ছে খুব সম্ভবত 9টা কিংবা 11টা ভাষায় কথা বলে ওরা। তো সাদা লোক যারা, তারা এক ভাষায় কথা বলতো, আফ্রিকানস ল্যাঙ্গুয়েজ। কালো যারা, তারা বলতো সিসুটু, আর ইংলিশটা সবার জন্য। তখন আমরা যারা বাংলাদেশ থেকে গেলাম, দেখা যাচ্ছে আমরা ইংলিশও প্রপারলি জানি না, তাদের 2 ভাষাও জানি না। সেক্ষেত্রে আমাদের জন্য এটা একটা ডিফিকাল্ট মুহূর্ত ছিল। তারপর পুরাতন কেউ থাকতো, আমাদেরকে বলতো, ওই হেল্পটাও পাই নাই। সেক্ষেত্রে একটু কঠিন পরিবেশ ছিল, তবে আস্তে আস্তে সেটা মানে হয়ে গেছে আর কি। প্রবাস জীবনে যখন দূরে ছিলেন, পরিবার পরিজন থেকে দূরে ছিলেন, এটার ভারসাম্য কীভাবে করেছেন আপনি? ওখানে এখানে ফ্যামিলি, এটা আরও একটু ক্রিটিক্যাল বিষয় হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য। দেখেন, আমরা হাত পা চোখ মাথা সব কিছু মিলে আমাদের এই বডি, পরিবারটা একটা বডি। আমি আমার পরিবার একটা হাত,
আমাকে আমার ফ্যামিলি আমার হাতটা যদি কেটে ফেলি দূরে রাখি, পেইন হবে, ব্লিডিং হবে, সব কিছু হবে। তো এই বিষয়টা এমন মনে হয় আর কি যে আমি আমার পরিবার থেকে, আমার দেহ থেকে আমি আলাদা হয়ে গেলাম। অলওয়েজ আমার ব্লিডিং হচ্ছে, রক্তপাত হচ্ছে, ব্যথা হচ্ছে। এখন তো গ্লোবালাইজেশনের যুগ, আপনার বিভিন্ন ডিভাইস আছে, অ্যাপস আছে মোবাইলে, বিভিন্ন অ্যাপসে কথাবার্তা হয়, আর দূরে বলে মনে হয় না। এই জিনিসটা কিভাবে ইয়ে করেছে? আসলে যে আর্টিফিশিয়াল ফুলটা দেখা যাচ্ছে এটা কিন্তু অরিজিনাল না, আর্টিফিশিয়াল। এটা দিয়ে আমি আমার হয়তো আমি মনে চিন্তা করতে পারবো যে এটা ফুল আছে, বাট এটা ন্যাচারাল না। এটা দিয়ে আপনি আপনার ন্যাচারালের মানে চাহিদাটা পূরণ করতে পারবেন না কখনো। আচ্ছা, আপনি তো ওখানে ব্যবসা করে বিগত প্রায় এক যুগে আপনি একটা অবস্থানে এসেছেন। ভবিষ্যৎ কি ওখানেই থাকবেন না দেশেই শিফট করবেন? না, আমি আমার মাতৃভূমিতে ফেরার চিন্তা ভাবনা আছে। আর এটা একটা বিষয় হচ্ছে, আমি যখন ওখানে গিয়েছিলাম ওদের কালচারের সাথে যখন মিশতেছি আমার কাছে খুব একটা সুইটেবল মনে হচ্ছিল না। কারণ আমি বারবারই আমার ফ্যামিলি এবং সবাইকে বলতেছিলাম, ফ্রেন্ড সার্কেল, যে আমি একটা সফরই করবো, বেশি করবো না। 7-8 বছর যাই করি, বিয়ের আগে একটা সফর করে আমি চলে আসবো একবারে। কিন্তু প্রবাস তো এমন একটা বিষয়, আসলে যাওয়া যায় খুব সহজেই, আসা যায় না। আমি আমার বাবাকে দেখলাম, আমার আত্মীয় স্বজনকে দেখলাম। এই কিছুদিন আগে একটা মানুষ আসলো, উনি 20-25 বছর বয়সে বের হয়ে গেলেন। একটা বছর মানে আসলেন 50-60 বছরে, এসে অনেক স্বপ্ন নিয়ে গেলেন, স্বপ্ন গড়লেন, জায়গা করলেন, জমি করলেন, সুন্দর ঘর করলেন, কিন্তু ব্যাক করে 2-4 বছরের ভিতরে উনি একদিন স্ট্রোক করে মারা গেলেন। ওই স্বপ্নের ঘরে কিন্তু বেশি দিন থাকতে পারলেন না। থাকতে পারেন না। তো প্রবাসটা এমন আসলে যাওয়া যায়, আসাটা খুব কঠিন। তো আমার ক্ষেত্রে আমি এটা থেকে শিক্ষা যেটা আমি নিশ্চয় যে আমার চেষ্টা করতেছি যে আমি খুব দ্রুত ব্যাক করার জন্য। দেশের ব্যবসা ওখানে ব্যবসা, পার্থক্যটা কি? পার্থক্যটা বলতে এগুলো অনেকটাই সিমিলার একই থাকে। একই শ্রম সময় এখানে দিলে ওখান থেকে কি ভালো করতে পারবেন না? কোনো প্রতিবন্ধকতা আছে? বিজনেসের ক্ষেত্রে ওখানে কিছুটা ইজি আমাদের জন্য, আমাদের প্রফিটের বিষয়গুলো ইজি। যেমন আমাদের বাংলাদেশে পণ্যের উপরে মূল্য নির্ধারিত থাকে, আর সাউথ আফ্রিকাতে পণ্যের উপরে মূল্য নির্ধারিত থাকে না, খুব কম। এটা আমরাই বসাই দোকানে এনে, ঠিক আছে? তো আমাদের কাছে একটা অপশন থাকে, আমরা আমাদের সুযোগ সুবিধা মতো, চাহিদা মতো আমরা সেটাকে বসাইতে পারি। তো এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেহেতু আমরা বিদেশে গেলাম, কারেন্সির একটা বিষয় থাকে। এক্সাম্পল, আমি আমার বর্তমান যে দোকানটা আছে, ছোট্ট একটা দোকান আছে, এটা আমার সব মিলিয়ে পুঁজি হচ্ছে হয়তো বাংলা টাকা 10 লাখ টাকা, ঠিক আছে? তো আমি বাংলা টাকা 10 লাখ টাকা দিয়ে যদি ওখানে এটা ইনভেস্টটা করি, 10 থেকে 12 লাখ টাকা ধরিয়ে, তো সেখানে আমি প্রতি মাসে হয়তো দেখা গেছে 1 থেকে 2 লাখ টাকাও ইনকাম করতে পারতেছি। সেম অ্যামাউন্ট বাংলাদেশে ইনভেস্ট করে আমি এই প্রফিটটা হয়তো নাও পেতে পারি। দেশে ফিরলে আপনার পরিকল্পনা কি থাকবে? ব্যবসায় থাকবেন, অন্য কোনো প্রফেশনে যাবেন? যেহেতু ব্যবসা হিসেবে ওখানে ছিলাম, ব্যবসায়ী পেশাটাই বেছে নেবো আর কি। যারা সাউথ আফ্রিকা যেতে চায় আপনার অভিজ্ঞতার আলোকে, বা প্রবাসে যেতে চায়, তাদের জন্য আপনার সাজেশন কি থাকবে? প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমার বিষয় হচ্ছে কেউ যাতে প্রবাস না যায়। এটা কষ্টটা খুব মারাত্মক, কারণ পরিবারকে রেখে বাইরে থাকাটা অনেক কষ্টের। পরিবারের সন্তানা যখন বাবা বলে ডাকে, মা যখন বলে বাপ কই তুই, তখন ভিতরটা রক্তক্ষরণ হয়। আর যদি একান্ত যেতেই হয়, সেক্ষেত্রে আমার একটা পরামর্শ ওই ভাইদের প্রতি থাকবে, প্রশিক্ষিত হয়ে যাতে আমরা বাইরে যাই, সেটা যে দেশে হোক। যে কিছু নির্দিষ্ট কাজগুলো আছে, আমরা বর্তমানে যেমন ফোন আইটেমের কথা বলি, আমরা এটা সারা বিশ্বের সব জায়গায় আছে, ওয়ার্ল্ড ওয়াইড। আপনি এই সেক্টরের কোনো মিত্র নাই। ইঞ্জিনিয়ারিং সাইটগুলার, ইলেকট্রিক সাইটগুলার, এগুলো আপনি সবসময় করতে পারবেন। আপনার যদি এই বিষয়গুলোতে দক্ষ হন, তাহলে বিশ্বে যেখানে যান আপনার কর্ম খুব ইজিলি পাবেন। আর যদি আপনি প্রশিক্ষণ ছাড়া চলে যান, সেক্ষেত্রে আপনাকে সাফার করতে হবে। তো অনুরোধ থাকবে এতটুকু, যে শিক্ষা নিয়ে প্রশিক্ষিত হয়ে তারপর যান, এটা বেস্ট হবে। সাইফুল ভাই, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা জানতে চাই। আপনার কে কে আছেন পরিবারে? জি, আলহামদুলিল্লাহ, আমার আব্বু আম্মু জীবিত আছেন, আমার ওয়াইফ আছেন, একটা সন্তান আছেন, ভাই বোন আছেন। ছোটো ভাই আছে, ছোটো ভাইকে ওখানে নিয়ে গেছি, ওখানেই আছে। ওখানে আমার 2টা বিজনেস আছে, একটা হচ্ছে ফোন সেক্টর, ফোন আইটেম নিয়ে আর কি, ইলেকট্রনিক্স এগুলো নিয়ে। তো ওরা দেখাশোনা করে। আমি যখন দেশে থাকি ও তখন ওখানে থাকে, আমি যখন ওখানে থাকি ও তখন দেশে আসে। কয় মাস? এই অলটার সময়টা কতক্ষণ? আমার আসলে একটা বিষয়, অর্থের প্রতি খুব একটা লোভ জাগে না, পরিবারের পাশে থাকার খুব লোভ, খুব ইচ্ছা আমার। আমি আমার ছোটো ভাইকেও বলছি,
ভাই মানে তো অনেক সময় আমরা তখন বড় হব, বৃদ্ধ হব, কিংবা বয়স পার হবে, ভাগ হবে, হুম। কিন্তু আমার সেপারেশনের বিষয় সেপারেশনের বিষয় আসবেই, এটা মাস্ট বি। কিন্তু আমার ইচ্ছাটা একটু ভিন্ন। আমি আমার পরিবারের সাথে এটা শেয়ার করলাম, ভাইয়ের সাথেও করলাম। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, ব্যবসা এটা আমার। তো এখানে যদি আমরা চাই 2-4 বছর টানা থাকলে একটা ব্যবসা ডেভেলপ করা যায়, কিন্তু আমরা ওই দিকে যাচ্ছি না। আমরা চাচ্ছি পিতামাতার খেদমতে যাতে নিজেদেরকে একটু নিয়োজিত করতে পারি। আমার স্ত্রীর হক আছে আমার প্রতি, আমার সন্তানের হক আছে আমার প্রতি। এই অর্থ দিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি পার পাবো না তাদের হক নষ্ট করে। তো আমার যেটা চিন্তা চেতনা বা ধ্যান ধারণা, আমি আমার ফ্যামিলিকে সময় দেব, পিতামাতার একটু সেবা করার চেষ্টা করব, স্ত্রীর হকটা আদায় করব, সন্তানের হকটা আদায় করব। আমি চাই আমার সন্তান আমাকে দেখুক, আমাকে দেখে শিখুক। আপনাদের বাঙালি কমিউনিটি, বাংলাদেশ থেকে যারা যায়, হুম। তাদের সুবিধা অসুবিধায় একে অপরকে কিভাবে পান? এখানে তো ধরেন এক বাড়িতে সমস্যা হলে 10 বাড়ি আগে আসে, একজন সমস্যা হলে 10 জন আগে আসে। ওখানে আপনাদের কারো কোনো সমস্যা হলে ওই সংগঠনগুলো কি পরিমাণ কাজে লাগে? এখানে আমাদের আসলে বাঙালি তো আমরা, অনেকের এখানে রাজনৈতিক পরিচয়টা কাজ করে, অনেকের হিংসা কাজ করতে। আর একটা বিষয় হচ্ছে কি, পাশেরটাও সে বিজনেসম্যান, আমিও ব্যবসায়ী। তো আমি যখন ব্যবসা করবো একই এলাকার ভিতরে, তখন সমস্যা হলে কিছু কিছু সময় এটা একটু দূরত্ব তৈরি হয়ে যায়, হেল্প পাওয়া যায় না। তো মোস্ট অফ দ্য টাইম হেল্প পাওয়া যায়। আর অনেক দূরে দূরে লোকেশন হওয়ার কারণে আমাদের এই জায়গাগুলো স্থানীয় কমিটির সাথেই সবসময় কমিউনিকেশন করে চলতে হয়। আমাদের এই অনুষ্ঠানে সাউথ আফ্রিকার বেশ কয়েকজন অতিথি এসেছিলেন, কারো বাড়ি কুমিল্লা, কারো বাড়ি ফেনী, আপনার প্রতিবেশী। এখানে কোনো অর্গানাইজেশন আছে কি না সাউথ আফ্রিকা বেসড? ওখানেও আছে, এখানেও আছে। এখানে আপনাদের যেমন এখানে সামাজিক কন্ট্রিবিউশন কেমন থাকে? ফেনীর একটা অর্গানাইজেশন এখানে আছে। ওনার যে প্রতিষ্ঠাতা বা উনি যিনি শুরু করছিলেন, মেজরউদ্দিন ফারুক ভাই, উনি এখানে আসছিলেন অলরেডি একবার। যে ওনার নেতৃত্বে আমাদের একটা ফেনীর পেজ আছে বা আমাদের একটা গ্রুপ আছে। আমরা সেখানে যেমন বন্যার সময়, বন্যার পরে বিভিন্ন কোরবানির সময় বা আর্থিক সহযোগিতা দিয়ে থাকি মানুষদেরকে বাংলাদেশে, ওই সংস্থার আন্ডার থেকে। ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা প্রবাস জীবন অনুষ্ঠানে একজন সাউথ আফ্রিকা প্রবাসীর জীবন ও কর্ম নিয়ে আপনারা অনেক কাহিনী শুনেছেন। দীর্ঘ একটা জার্নির মাধ্যমে উনি সাউথ আফ্রিকা পা রেখেছিলেন। তো যে রেমিটেন্স আমাদের দেশে আসে, আমাদের অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে, সেই রেমিটেন্স যোদ্ধাদের যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে, সরকার অনেকগুলো সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। প্রবাসীদের বলবো, আপনারা আপনাদের সুযোগ সুবিধাগুলো সম্পর্কে সচেতন হয়ে এসব জিনিস এনজয় করতে পারেন। তখন আপনাদের যে কষ্ট আছে, সেই কষ্ট আরেকটু কমবে বলে আমাদের বিশ্বাস। তো আজকে এই পর্যন্তই। অন্য কোনো একদিন অন্য কোনো এক অনুষ্ঠানে আরও অতিথি নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।